কিসের সমঝোতা করব? এক বাচ্চার মাকে ছেলের বউ করে আনবো? নষ্ট করব ছেলের জীবন? বিরক্ত হয় সামিন, কিছুটা বলে, এক বাচ্চার মা, হ্যাঁ, এটা আপদ দৃষ্টিতে একটা জটিলতা। আর সত্যি বলতে একই পরিবারের 3 ছেলে মেয়ের বিয়ে অদ্ভুত লাগবে। যদিও অদ্ভুত না, তবে ছেলের জীবন নষ্ট হবে কেন বলছো? প্রেরণা মেয়েটা খারাপ? কোন দিক থেকে ইহানের জীবন নষ্ট হবে? ঋতু, আমি বা আমার সবাই আচ্ছা ঋতু, আমি বা আমরা সবাই যে খুব লাফিয়ে লাফিয়ে খুশি হয়েছি ঠিক তাও না। তবে অখুশি আর হাই হাই করার বিষয়ও তো নয় এটা। ইহানকে দেখো, তোমার মনে হয় তোমার ছেলে সিদ্ধান্ত থেকে হাঁটবে? তাই আমাদের উচিত সমঝোতা করা। আর ঝামেলা করতে মন চায় না ছেলে মেয়েদের সাথে। ঋতু শাড়ির আঁচল চেপে কেঁদে ফেললো, বলল, জীবন নষ্ট হবে না বলছেন? কেন হবে না? সেই তো আমার ছেলের জীবনে থার্ড পার্সনের প্রভাব পড়বে। নষ্ট হবে না? আলো বিস্মিত হয়ে এগিয়ে এসে বলল। থার্ড পার্সন মানে? ঋতু চোখ মুছে নাক টানলো, পরপর কড়া গলায় বলল, একটা বিধবা মেয়ে প্রথম স্বামীর মতো কখনো দেবে ভালোবাসা আমার ছেলেকে? ভাবি, তুমি বলো, প্রেরণার জায়গায় নিজেকে বসিয়ে ভাবো তো, জীবনে প্রথম ভালোবাসার দাম কি ভেবে বলো তো। আলো থতমত খেয়ে বলল, এসব তো আপেক্ষিক ঋতু। আমি আমারটা বলতে পারি, তুই জানতে চাইছিস প্রেরণার কথা, ওরটাও বলবে, আমি কি করে বলবো? তাচ্ছিল্যের হাসি হাসি ঋতু বলে, আমি তোমাদের মতো অত উন্নত চিন্তা ভাবনা করতে পারি না ভাবি। আমি শুধু ভাবি আমার ছেলের ভবিষ্যৎ। কি গ্যারান্টি আছে ওই মেয়ের আমার ছেলেকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নেবে না? কি গ্যারান্টি আছে ওই মেয়ে আমার ছেলের মধ্যে শুধুমাত্র সোশ্যাল আর ইকোনমিক্যাল সিকিউরিটি খুঁজবে না? আর আবেগ আছে ওই মেয়ের? কি দেবে আমার ছেলেকে? সংসার দেবে? জীবনেও না। আমি লিখে দিচ্ছি, এটা কখনোই হবে না। ওই মেয়ের পিছুটান আছে। আবার আমার ছেলে থার্ড পার্সনের অত্যাচারে ধুকে ধুকে মরবে। ও শান্তি পাবে না এই সংসারে। তোমরা যতই বলো, আমি মত দেব না, মানে না। ঋতুর এহেন কথার পিঠে গুছিয়ে জবাব দেওয়ার আগ্রহ দেখায় না কেউ। একজন মা হিসেবে যেটুকু চিন্তা করার ঋতু করছে। এই পরিস্থিতিতে ওকে খেপিয়ে তো লাভ নেই। ইলহাম মির্জা উঠে দাঁড়ায়, ঘুরে তাকায় বড় ছেলে শুকনো মুখটাতে। স্ত্রীর চোখে চোখ মেলানোর সাহস নেই তার। তাই ছেলেকে বলে, তুমি বুঝতেই পারছো, এখানে তোমায় বোঝানোর জন্য আলোচনা সভা বসানো হয়েছে অযৌক্তিক। কারণ তুমি যথেষ্ট বড়। শুধু বলবো, প্রেরণার সাথে আলোচনা করে তোমরা দুজনে সময় নিয়ে চিন্তা ভাবনা করে আমাদের জানাও। আমরা পাশে থাকার চেষ্টা করব। তোমার মনের উপর জোর খাটানোর অধিকার আমাদের থাকলেও ইচ্ছে নেই। তুমি খুশি থাকো, এটাই চাই। পাশ থেকে সামিন ইয়াসার মির্জা গম্ভীর হয়ে মাথা দুলায়। হ্যাঁ, একদম। বিধবা বাচ্চার মা নিয়ে জ্ঞান জ্ঞান করার মতো সামাজিক অবস্থানে আমরা নেই। তোমার যদি মনে হয় তুমি সুখী থাকবে, তবে তাই হোক। তবে আমার অনুরোধ বাবা, প্রেরণার সাথে কথা মিলিয়ে তোমরা দুজনেই সময় নিয়ে ভাবো। কারণ 19-20 হলে তোমাদের দুজনের সাথে আমরাও তো ভুগবো, তাই না? বড় বাবার নমনীয় কথায় ইহান একটু স্বস্তি পেল। সে তাকালো বড় মা ছোট মায়ের দিকে। আলো মাথা নেড়ে বলল, আমাদের মানতে অসুবিধা নেই, তবে ভেবে দেখ বাবা, ঋতুর কথা যে একেবারে ফেলে দেব এমন তো নয়, একটু ভেবে দেখ। ইহান লম্বা একটা শ্বাস ফেললো, ঘুরে তাকালো মায়ের দিকে। ঋতু নিশ্চুপ অশ্রু বিসর্জন দিচ্ছে। ছেলের দৃষ্টিতে দৃষ্টি মিলতেই ঋতু চেঁচিয়ে উঠল, কি দেখছিস? যা প্রেরণার কাছে, তোর গার্ডিয়ানরা অনুমতি দিয়েছে। আমি কে? একটা অশিক্ষিত চিপ মেন্টালিটির মহিলা আমি। আমার কথায় ওজন আছে? যা গিয়ে বিয়ে কর, ওই নাক উঁচু অহংকারী মেয়েকেই বিয়ে কর। প্রণমী ডাইনিং কর্নারে দেয়ালের সাথে মিশে এতক্ষণ দাঁড়িয়েছিল। এতক্ষণে তার খুব কান্না পেল। তার ভাসুর এটা কি করলেন? আপু তো অযথাই কথা শুনছে, যা হয়তো আপু জানেও না। আর কত আপু কথা শুনবে? তার বুকটা পুড়ছে আপুর জন্য। এই ইরফান মির্জাটা আসে না কেন? প্রণমী দোতলায় উঠে অতি সাবধানে গিয়ে দরজা বন্ধ করে স্মার্ট কলিং ডিভাইসটা হাতে নিয়ে ইরফানকে কল দিয়ে কান্নায় ভেঙে পড়ে। ইসি মুইনের সাথে তখন খেতে বসেছে ইরফান। প্রণমীকে কাঁদতে শুনে উৎকণ্ঠা নিয়ে বলে, কি হচ্ছে প্রণব? হাঁপাচ্ছে প্রণমী। নাক টেনে টেনে বলল, বাড়িতে ঝামেলা লেগেছে, একটু আসুন, আমার খারাপ লাগছে। ইহান বিমূঢ় হয়ে দেখছিল ভঙ্গুর অভিমানী মাকে। ঋতু মাঝখানে একটু দম ফেলে 2 মিনিট চুপ থেকে পরিবেশটাকে আরো গম্ভীর হতে দেয়। পরপর নির্লিপ্ত ভঙ্গিতে বলতে থাকে, সত্যি তো, আমি কে আপত্তি করার?
একবার ছেলের জীবনটা নষ্ট হয়েছিল সম্পর্কের মাঝে তৃতীয় পক্ষের আগমনে। ছেলে বছরের পর বছর মানসিক ডাক্তার দেখিয়েছে, আর এইবার ছেলে সরাসরি তৃতীয় পক্ষ নিয়ে একটা সম্পর্কে ঢুকতে যাচ্ছে। মা হিসেবে আবার আমি ছেলেকে ঢুকতে দেখব? আমি কেন কিছু বলবো? আমাকে তো মুক্তমনা মা হতে হবে। চেয়ে চেয়ে দেখব কেউ আমার ছেলেকে ভালোবাসছে না, উল্টো নির্দিষ্ট কিছু কারণে ব্যবহার করছে, ছেলের পরিচয় ব্যবহার করছে। আমি এটা করলেই তো খুব ভালো মা হব, নয়তো আমি খারাপ। এবার ঋতু হু হু করে কেঁদে উঠল। বাড়ির পুরুষেরা কিছু না বললেও আলো আর পরি একজন মায়ের কান্না দেখে একটু যেন নড়ে বড়ে হলো। এসে ঋতুকে একটা চেয়ারে বসিয়ে দিল। অনুরোধের দৃষ্টিতে ইহানকে দেখে বলল, একটু চিন্তা করে দেখ না বাবা, তাড়াহুড়া নেই, আমরা কিন্তু তোর পাশে আছি, তবে তুই একটু সময় নে। ইহান চাচিদের কথায় জবাব না দিয়ে মায়ের দিকে ধীর পায়ে এগিয়ে গিয়ে ধীরে ধীরে বসলো মায়ের সম্মুখে মেঝেতে। দুহাত রাখলো মায়ের কোলে। ঋতু তীব্র অভিমান আর হতাশায় সরিয়ে দিল ওই হাত। বলল, পাবি না অনুমতি, অনুমতি ছাড়াই বিয়ে করতে হবে তোকে, যা। ইহান ম্লান হাসলো মায়ের কথায়, পরপর শ্বাস ফেলে বলল, অনুমতি চাইতে তোমার কাছে বসিনি মাম্মা, আগে আমার প্রেরণার সাথে কথা বলতে হবে। উনি পাত্রী, তোমার কাছ থেকে অনুমতি নেওয়ার পালা আসবে পরে। ঋতু কাঁদলো। পাবি না তুই, কখনোই পাবি না। এবার ইহান আরো বেশি মলিন করে হাসলো, বলল, তুমি আমার ভীষণ ভালো মনের মাম্মা, আমার সাধ্য নেই তোমাকে বোঝানোর, যদি না তুমি নিজে আমার পরিস্থিতি বোঝো। এখন আমি প্রেরণার কাছে যাচ্ছি মাম্মা, ওনার মনের কথা জানতে। তার আগে তোমায় নিশ্চিতভাবে একটা কথা বলতে চাই, বিয়ে যদি করে তবে প্রেরণা কি করব, এবং বিয়ে যদি করি আমি আমার মায়ের অনুমতি নিয়ে করব। আমি জানি আমার মা অনুমতি দেবে। ঋতু কথা বলে না, মুখ ফুলিয়ে চোখ মুছে। ইহান উঠল, মায়ের কপালে একটা চুমু খেলো। ঋতু কপাল সরিয়ে আবারও অভিমানী হয়ে মুখ ঘুরিয়ে নেয়। ইহান ঘুরে ঘুরে দেখতে থাকে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা বড়দের। এক এক করে সবাইকে দেখে নিয়ে মির্জাবাড়ি শান্ত সভ্য বড় ছেলে অনুমতি নেয় পাত্রীর হাত চাইতে যেতে। নিচু গলায় সবাইকে বলে, আরসি। প্রেরণা তখন সত্যি সত্যি ঘুমাচ্ছিল। ইনু প্রীতম কিঞ্চিত চিন্তিত প্রেরণাকে নিয়ে। আপু এমন আচরণ শুধুমাত্র মাথা ব্যথা হলে করে না। ইনু তখন শুদ্ধকে খাওয়াচ্ছিল, আর প্রীতম বসার ঘরে বসেছিল ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ সারতে। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। মিস জেনি সারা দুপুর ঘুমিয়ে চোখ ডলতে ডলতে বেরোলেন ঘর থেকে। হাই তুলতে তুলতে বলল, আজ সেলসম্যানগুলো খুব চালিয়েছে, এবার আমি বকুনি দেবই দেব। দরজা খোলা হলো ব্যস্ত হাতে। তবে মিস জেনি বকুনি দিতে পারলেন না, উল্টো বিব্রত হয়ে গোল গোল চোখে চেয়ে রইল দরজার বাইরে দাঁড়িয়ে থাকা শান্ত গোছে শরীর ভর্তি প্রকট পুরুষালী আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে থাকা ইহান, তাজো আর মির্জাকে। প্রীতম আর ইনু এদিকে তাকাতেই বিস্মিত হলো। তৎক্ষণাৎ এগুলো ওরা দুইজন। ইনু পা মাথা দেখতে লাগলো বড় দাদানকে। তার বোকা মস্তিষ্কে দাদানের হাবভাব ভালো ঠেকলো না। স্পষ্ট দেখছে ভেতরে ভেতরে ছটফট করছে দাদান। ইনু অস্ফুট বলে উঠল, দাদান তুমি? শ্বাস ফেলে ইহান জলদগম্ভীর স্বরে বলে, প্রেরণা কোথায়? আপু ঘুমাচ্ছে। আমি একটু জরুরি কাজে এসেছি, কাইন্ডলি ওনাকে ডেকে দিবে প্রীতম। প্রীতম ভীষণ অবাক হলো, বলল, তার আগে আপনি ভেতর ঢুকুন, আমি ডাকছি আপুকে। ইহান ভেতরে ঢুকলো, তবে বসলো না, দাঁড়িয়ে রইল টান টান হয়ে। প্রচন্ড অস্থিরতায় ছেয়ে আছে তার পা মাথা। শুদ্ধর দিকে তাকে স্নেহময় হাসি উপহার দিল। বেশি ডাকাডাকি করতে হলো না প্রেরণাকে। দরজায় দুইবার টোকা দিতে ঘুম ঘুম চোখে প্রেরণা দরজা খুলল। হাই তুলে ভাইকে বলল, ভাই একটু কফি বানিয়ে দিবি? দেব, তবে ইহান ভাই এসেছে, তোমার সাথে কথা বলতে চাচ্ছে, বলল জরুরি কথা আছে। চমকালো প্রেরণা। জরুরি কথা শব্দ দুটো শুনে ঘাম ছুটে গেল যেন। শাড়ির আঁচলে কপাল আর গলা মুছতে মুছতে এগিয়ে গেল বসার ঘরে। বিস্ফোরিত চোখে দেখতে লাগলো মানুষটাকে। মানুষটার অঙ্গভঙ্গিমায় লুকিয়ে আছে বেপরোয়া ভাব। প্রেরণার অবচেতন মন ঘাবড়ায়। না চাইতেও সন্দেহের সুরে বলে, আবার কি পাগলামি? থেমে থেমে বলছে প্রেরণা। ইহান এক দৃষ্টে ওই নীল চোখকেই দেখছিল, এমনভাবে দেখছিল যে আশেপাশে কিছু দেখার কথা ওই মুহূর্তে মাথায় এলো না। চিত্ত জুড়ে যতটুকু ছটফটানি আর আকুলতা ব্যাকুলতা ছিল সবটুকু ঢেলে দিয়ে শীতল স্বরে বলল, ওয়াশি ছেড়ের জন্য নীল বেনারসি পরেছিলেন রাইট? আমার জন্য একবার লাল বেনারসি পরবেন প্লিজ। প্রেরণার মুখটা ভাবলেশীন। নিস্পন্দ চোখে দেখছিল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে, যেন ওখানে তারা দুজন ব্যতীত আর কেউ নেই, কোনো শব্দ নেই। ওই মানুষটার কণ্ঠ ছাড়া আর কিছু কানে পাচ্ছে না। ইহান দৃষ্টি নামায় না ওই নীল দুটো চোখ থেকে। দুই চোখে আকাশ সমান ব্যাকুলতা, সরায় না সেটা। ওদের আশেপাশে দাঁড়িয়ে থাকা প্রীতম, ইনু আর মিস জেনি বিস্ফোরিত চোখে ওদেরকেই দেখছিল।
প্রীতম আহাম্মকের মতো তাকিয়ে আছে, তার দৃষ্টি ঘুরে ঘুরে একবার প্রেরণাকে দেখে একবার ইহানকে। পরপরই হতভম্ব মুখটা ঘুরিয়ে ইনুর দিকে তাকাতে ইনু ফোঁস করে শ্বাস ফেলে এবং আচানক ইনু একটা কাণ্ড করে বসলো। তড়িঘড়ি করে ইনু শুদ্ধকে কোলে তুলে প্রীতমের হাত ধরল এবং মিস জেনিকে চোখের ইশারা দিয়ে দ্রুত বসার ঘর থেকে প্রীতমকে টানতে টানতে নিয়ে চলে গেল ভিতরে। প্রীতম বোন আর ইহানকে বিস্ময়ের নজরে দেখতে দেখতে চলল ইনুর পেছন পেছন। ওরা যেতেই প্রেরণার হুঁশ ফিরল। নড়ে চড়ে উঠে শাড়ির আঁচলে ঘাম মুছল এবং কিছু বলতে যাবে তখনই ইহান বলে উঠল, আবার নতুন করে নতুনভাবে একটু চেষ্টা করে, একটু কষ্ট করে বউ সাজবেন আমার জন্য প্লিজ। এটা একটা সরল আবদার। প্রেরণা বড় বড় শ্বাস ফেলতে লাগলো, দৃষ্টি এলোমেলো তার। জিভের আগায় কথা এসে জড়িয়ে দিচ্ছে। দম নিয়ে নিজেকে সামলে বলে, এ কোন পাগলামো? আমাদের তো এটা নিয়ে কথা হয়েছে। হ্যাঁ, সেটা বহু মাস আগে হয়েছে, এখন বহু মাস কেটে গিয়েছে। আমি নতুন করে প্রস্তাব দিলাম আপনাকে, আপনি একটু বিবেচনা করে দেখবেন। ইহান দেখুন। চুপ। ভীষণ মিহিসরে ধমকে ওকে থামিয়ে দেয় ইহান। পরপর বলতে থাকে, এখনই কোনো জবাব চাইনি আমি। বিয়ে সাথে তাড়াহুড়োর বিষয় না আমার কাছে। আপনি ভাববেন আপনাকে সময় দেওয়া হলো। প্রেরণা টের পেল লোকটার ওই নমনীয় কথাগুলোতেই তার সত্তা কেঁপে উঠেছে মৃদু। দুহাতে একবার মুখমণ্ডল চেপে হাত সরিয়ে দম ফেলে বলল, পাগলামো বন্ধ করে বাড়ি যান, সবাই জানলে। মৃদু হাসলো ইহান। তৎক্ষণাৎ বলল, সবাইকে জানিয়ে পাত্রীর হাত চাইতে এসেছি আজ। চোখ দুটো কোটর থেকে যেন বেরিয়ে এলো প্রেরণার। ইহানকে ধমকে উঠল, মানে সবাই জানে মানে? জি, সবাই জানে। তরতর করে কাঁপছে প্রেরণা আতঙ্কে। এসব কি হলো? এই লোক এটা কি করলো? তার রক্ষণশীল মন ঘাবড়াচ্ছে। ও বাড়ির বড়রা তো ছেলের এই পাগলামি মানবে না। উল্টো মনে মনে একটু হলেও ভাববে প্রেরণা হয়তো তাদের ছেলেকেই লাই দিয়েছে, আশকারা দিয়েছে। প্রেরণা কথা এড়িয়ে থাকতে চায়, আর কোনো বিতর্কে থাকতে চায় না সে। ইহান যেন বুঝলো ওকে, বলল, বড়দের আমার পছন্দের কথা জানিয়েছি, ওনারা বলেছেন আপনার সাথে কথা বলে ওনাদের জানাতে। প্রেরণা ভীষণ ছটফটিয়ে উঠল ভেতর ভিতরে, এবারে চিল্লিয়ে উঠল, ইহান, আপনি কিন্তু আমাদের সুন্দর সম্পর্কটা নষ্ট করতে উঠে পড়ে লেগেছেন। ঠান্ডা জবাব ইহানের। আমি তো একটু সুন্দর সম্পর্কে দুজনে জড়িয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছি প্রেরণা। প্রেরণা ঘামছে, বারবার আঁচল উঠিয়ে গলা আর কপাল মুছে নিচ্ছে। সে তো রাখতে পারছে না লোকটার উপর, কিন্তু কিভাবে থামাবে একে? হয়, এটা কখনো হয় না। ইরফান বাড়িতে এসে সরাসরি প্রণমীর কাছে গেল। প্রণমী তখন কেঁদে কেটে শান্ত হয়েছে। ধীরে ধীরে ইরফানকে খুলে বলল সবটা। বাড়ির বড়রা সবাই যে যার ঘরে ছিল। ইহানের বিষয়টা নিয়ে যে যার মতো চিন্তাগ্রস্ত। যতই ছেলের মনের কথা শুনুক, নিজেদের মনের দোটানা ভাবটা কাটিয়ে তোলার চেষ্টা তো করা উচিত নিভৃতে। ইরফান হন্তদন্ত পায়ে সরাসরি ছাদে গেল। বাড়ির মেড বলেছে ঋতু ছাদে। কারো পায়ের অস্তিত্ব টের পেয়ে ঋতু চোখের পানি মুছে তাড়াহুড়ো করে ইরফানকে দেখতে পেয়ে কান্না চেপে রাখতে চেয়েও পারে না। হু হু করে কেঁদে উঠে ইরফানকে জড়িয়ে ধরল। ইরফান মলিন গলায় বলল, মাম্মা, কান্নাকাটি করার কি হলো? ঋতু আবারও মরা কান্না শুরু করলো। ডুকরে বলতে লাগলো, তোরা কেউ আমাকে বুঝবি না, আমার দাম নেই তোদের কারো কাছে। মাকে আগলে নিল ইরফান। দুহাতে চোখে জল মুছিয়ে বলল, দাদান কাউকে ভালোবাসতে পারে না মাম্মা, তুমিও জানো। তুমি অবুঝপনা করছো। অবুঝপনা? ব্যাখ্যা আমি দিয়েছি। হবে না তোর দাদানের সংসার, মিলিয়ে নিস, শুধু দায়িত্ব হবে। এসব ও ডিজার্ভ করে? ম্লান হাসে ইরফান। মায়ের মন পড়ে নেয় দ্রুত। মাথায় হাত বুলিয়ে বলে, সংসার নাকি স্রেফ দায়িত্ব, সেটা এখন বুঝবে কি করে মাম্মা? কেউ বোঝে? একটু ঠান্ডা হও, দাদানের খুশিটা দেখো প্লিজ মাম্মা। তুমি চাও না তোমার দুই ছেলে হাসি খুশি সংসার করুক? তাই বলে এটা মানতে হবে? মানবো না আমি। গিয়েছে তোর ভাই ওই মেয়ের মতামত আনতে, আনুক মতামত। তাদের সংসার, মতামতটাও তাদের হলেই হবে। আমি দেব না মত, দেবই না। এই বলে ঋতু ইরফানকে সরিয়ে হন্তদন্ত হয়ে দোতলায় নামে। ইরফানও মায়ের পিছু পিছু যায়। ঋতু দোতলায় নেমেই হঠাৎ কান্না থামিয়ে তার দুই যাকে ডাকতে লাগলো উঁচু গলায়। ওর ডাকে বেরিয়ে এলো সবাই। ঋতু তখন নিজের ঘরে ঢুকে আলমারি খুলে নিজের বড় ছেলের ভবিষ্যৎ বউয়ের জন্য যা যা অলংকারাদি জমিয়েছিল সবকিছু বের করে এনে নিজের যাদের হাতে দিয়ে বলল, এই নাও, এইসব তোমাদের বড় বউকে দিও। সব দিলাম আমি, কিচ্ছু রাখিনি, সব দিলাম, কিন্তু মত আমি দেব না। প্রীতল হতবিহবল ভাবটা কাটিয়ে উঠতে পারছে না। ইনু গড়গড় করে সবটা বলতে মিস জেনি বলে উঠল, জিজাস, পেনা মামনি আর ইহান, ও জিজাস, এসব কি শুনছি? প্রীতম গা ঝাড়া দিয়ে উঠল। অস্ফুটে ইনুকে বলল,
তোমার ভাইদের আসলে সমস্যা কি? ইনু মৃদু শ্বাস ফেলে কপাল কুঁচকে নিয়ে বলে, সমস্যা আমার ভাইদের না, সমস্যা তোমার বোনদের, মাত্রাতিরিক্ত সুন্দরী। প্রীতম হঠাৎ হাঁসফাঁস করে উঠল। গোটা ব্যাপারটাই তার হজম হচ্ছিল না, সে নিতে পারছিল না। উদাস গলায় বলল, আপু তো মত দেবেই না। তো তুমি বোঝাবে, তুমি তো এমনিতেও আপুর বিয়ে দিতে চাও। হ্যাঁ চাই, সেজন্য ইহান ভাইয়া। ইনু কপাল কুঁচকে বলল, কেন, আমার বড় দাদানের মাঝে কি সমস্যা? সমস্যা হলো সে অবিবাহিত, এবং একটা অবিবাহিত ছেলে সচরাচর আমার আপুর পজিশনে কোনো মেয়ের প্রেমে পড়ে না। এটা মোহ। মোহ কেটে গেলে এই পুরুষজাত নারীকে কতভাবে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে জানো? আমি চাই না কারো মোহের শিকার হয়ে আমার আপু আবার কষ্ট পাক। আমি রাজি নই এতে। ইনু হতাশ গলায় বলল, এভাবে বলতে পারলে? দাদানেরটা মো নাকি সেটা তুমি এখনই কিভাবে বলছো? এত আন্দাজে কথা বলো কেন? মেজ দাদান ঠিক বলে, মেধাবীদের সমস্যা এরা 2 লাইন বেশি ভেবে হাই হাই করে। প্রীতম সংযত হয়ে শ্বাস ফেলল। ওকে, ইহান ভাইয়ারটা মোহনা, কিন্তু আপু তো রাজি নয়, তাই না? সেটা দেখা যাবে। ইনু ঘরময় পায়চারি করছে, বিড়বিড় করে প্রার্থনা করছে প্রেরণা যেন রাজি হয়ে যায় দাদানের প্রস্তাবে। ভাবি হিসেবে প্রেরণাকে ভীষণ পছন্দ করেছে ইনু। একটু রাগী, তবে তত্ত্বটা তো নরম। দাদানকে সামলাতে ওর চেয়ে উপযুক্ত আর কেউ হয়? শুদ্ধ কিছুই বুঝতে পারছে না তার আশেপাশে কি ঘটছে। বাইরের ঘরে মাম্মা আর ইহান আঙ্কেল, সে কি যাবে ওখানে? তাকালো মামার দিকে, বলল, মামা ওখানে যাই। প্রীতম ফিরিয়ে নিল ছেলেটাকে, নরম গলায় বলল, না মামা, ওখানে বড়রা জরুরি কথা বলছে, এটা ব্যাড ম্যানার্স। ইহান তাজওয়ার মির্জা আবারও হাসলো অমায়িক হাসি। প্রেরণার কাছে দুর্বোধ্য ঠেকছে লোকটাকে। ওই হাসি প্রেরণাকে থিতিয়ে দেয় বারবার। ওই হাসির পরে কথা গোছাতে সময় লাগে, তবুও প্রেরণা গলায় জোর আনার চেষ্টা করে বলে, এটা হয় না। ইহানের কণ্ঠে দৃঢ়তা। হয়, এটা হয়। আপনি আর আমি চাইলে এটা হয়, বিশ্বাস করুন। এটা না হওয়ার পেছনে আর কোনো কারণ নেই, কিচ্ছু নেই। প্রেরণা ঢোক গিলে নেয়, খামচে ধরে শাড়ির আঁচল, তেজি গলায় প্রশ্ন ছুড়ে, আপনি চান, তবে আমি কি চাই? ওর চোখে চোখ রাখে ইহান। চান সম্ভবত, শিওর হতে 2 দিন সময় নিন। একটা সুন্দর সম্মতির অপেক্ষায় আছি আমি। মাথা নিচু করে নেয় প্রেরণা, রাগে লজ্জায় নিজের প্রতি ক্ষোভে। এই লোকটার কাছে এসব লজ্জার কথা ধরা পড়ে গিয়েছে। ওই মুহূর্তে প্রেরণার নিজেকে একটা খাটো ব্যক্তিত্বের মেয়ে মনে হলো। নিজেকে নিজেই ধিক্কার দিতে থাকলো। কঠিন হলো মুখটা। ইহান হাফ ছাড়ে নিচু গলায় বলে, আমি বাচ্চা ছেলে না তো প্রেরণা, আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। প্রেরণার ঠোঁট কাঁপছে, ও চোখ তোলে না। ওর মনে হচ্ছে ওয়াসিদ শরীফ আশেপাশেই দাঁড়িয়ে আছে। প্রেরণার চোখ তুললে তাকেও দেখবে। এরপর 2 পুরুষের সামনে প্রেরণা কি করবে? আর কত খাটো হবে? আচ্ছা, প্রেরণা মানুষ না হলে খুব ভালো হতো না? হ্যাঁ, খুব ভালো হতো। এভাবে ব্যক্তিত্ব হারানোর ভয়ে ধুঁকতে হতো না। ইহান বলতে থাকে, উত্তরটা আমি এখানে চাইতে পারতাম, কিন্তু আমি চাই না আপনার মাঝে কোনো দ্বিধা থাকুক। যদি হ্যাঁ বলেন প্রেরণা, সেই হ্যাঁটা যেন আমার জীবনে স্মরণীয় হয়ে থাকে। আর যদি না বলেন, সেটাও এমনভাবে বলবেন যাতে আমি আর কখনোই এমন হ্যাংলামি করার দৃষ্টান্ত না দেখাই। নির্লিপ্ত হয়ে দাঁড়িয়ে আছে প্রেরণা। ইহান কথাটা শেষ করে ওকে দেখলো মিনিট 2। ঘর থেকে বেরোনোর আগে বলল, আমি আসছি, 2 দিন পর আমি নিজে এসে আপনার উত্তর জানবো। হঠাৎ প্রেরণা কেঁপে উঠলো। বাচ্চামি চেপে বসলো ওর ভেতরে। জেদ করে বলতে লাগলো, এটা হয় না, 2 দিন পরেও এই জবাব পাবেন। ইহান, আপনি থামুন। ইহান থেমে আবারও তার সেই হাসিটা দিল। প্রেরণা চুপ করে মাথা নিচু করে ছুটলো নিজের ঘরের দিকে। ইহান একটু উঁচু গলায় বলতে থাকে, প্রেরণা, এটাই সত্যি হয়, আপনি জানেন। আর আমি জানি আপনি ইমেচিউর নন। তাই অনুরোধ, কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিয়েন না। আমাকে ভোগাবেন না, না নিজে ভুগবেন। প্রেরণা দরজায় ঠেস দিয়ে কাঁদে। ইহান ততক্ষণে হয়তো চলে গিয়েছে। প্রেরণা কাঁদতে কাঁদতে নিচে বসে থাকে। তার মনে হলো এইবার ওয়াসিদ শরীফ তাকে একা পেয়েছে। এইবার ওয়াসিদ শরীফ জিজ্ঞাসা করবে, কি ব্যাপার প্রেরণা, আমি ফিরবো না বলে অপেক্ষা করলে না? প্রেরণার বুক জ্বলছে। সে কেন ওই তথাকথিত মহীয়সী নারীটা হয়ে থাকতে পারল না? কেন আরেক পুরুষের প্রেমে পড়ল দৃঢ় ব্যক্তিত্বের প্রেরণা? কেন তার তথাকথিত ব্যক্তিত্ব খাটো করলো? প্রেরণা কাঁদতে কাঁদতে শাড়ির আঁচল টেনে মুখের উপর দিয়ে রাখে। তার কাছে তার ছোট হয়ে যাওয়া মুখটা ওয়াসিদকে দেখাতে ইচ্ছা করে না। মুখটা ঢেকে উম্মাদের মতো বিড়বিড় করে অদৃশ্য ওয়াসিদের কাছে ক্ষমা চায়। দুঃখিত, 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 আমি অনেক দুঃখিত। এরপর কাঁদতে কাঁদতে শরীর ছেড়ে দেয়, কপালটা দেয়ালে ঠেকিয়ে রাখে।
বাড়িতে ঝামেলা লেগেছে, তার প্রভাব ইসির বাড়িতেও পড়েছে। তাই তো মুইন ডিউটি থেকে রাত 8টায় ফিরে সোজা শ্বশুর বাড়িতে এসেছে ইসিকে নিয়ে। খবরটাতে সবাই রীতিমতো একটা ধাক্কা খেয়েছে। সে এত কলের ওপর কল করে জানতে চাইছে আসলে দাদানের বিয়ে প্রেরণা আপুর সাথে হবে। বিকালের পর থেকে ঋতু চুপচাপ। ইহান ফিরেই দেখেছে দোতলায় গয়নাগাটি ছড়ানো ছিটানো। ঋতুর দিকে তাকাতে ঋতু বলল, নিয়ে যা সবকিছু। আমার অনুমতি ছাড়া আমার তরফ থেকে সব থাকবে তোর বিয়েতে। তা ওই মেয়ে হ্যাঁ বলল? কবে বিয়ে? বাচ্চাদের মতো অভিমানী মায়ের গলা। ইহান উদাস চোখে চেয়ে হাসে। এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। ঋতু এক ঝটকায় সরিয়ে দেয়। একদম ঢং করবি না। নিয়ে যায় সব গয়না শাড়ি, তোর শখের নারীকে দিস। ইহান মেঝে থেকে সবকিছু একটা একটা করে তুলে নিয়ে মায়ের ঘরে বিছানায় রেখে এসে মাকে বলল, আমার শখের নারী তোমার শখের বৌমা হলে তবে তুমি দিও। ওই মেয়ে জীবনেও হবে না, মিলিয়ে নিস। ইহান হাসে। বাড়ির সবাই থমথমে মুখে বসে আছে। ঋতু মুখ ঝামটা দিয়ে ঘরে চলে যায়। মুইন ইহানকে আড়ালে ডেকে নেয়। অবাক বিস্ময়ে বলে, তো প্রেরণা ছিল ওই মেয়েটা? ইহান স্মিত হেসে মাথা দোলায়, গলা খাকারি দেয়। ও মুইন বলে, বেশ, আমি শুনে 2 ঘন্টা তবদা খেয়েছিলাম, এখন ঠিক আছি। তোমার পছন্দ ভালো। কি বললেন উনি? তবে আমার সম্বন্ধী বউ? রেলিংয়ে হাত রেখে ইহান অন্ধকার রাতের চাঁদ দেখতে দেখতে জবাব দেয়, কিছুই বলিনি, 2 দিন সময় দিলাম ভাবতে। রাজি হবে? ইহান মৃদু হেসে বলে, সর্বোচ্চ চেষ্টা করবে মিথ্যা নাটক করার। নাটকে পাশ হয়ে গেলে তো কিছুই বলার নেই, এখন দেখা যাক কি হয়। রাত 10টা নাগাদ ইরফান প্রীতমের ফোনে কল করলো। প্রীতম তখনও থম মেরে বসে আছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে ইরফান বলে উঠল, আপু কই? ঘরে। কি বলেছে? কি বলবে? আচ্ছা একটা কথা বলো তো, ইহান ভাইয়াকে আমি বুঝতে পারছি না, সে কিভাবে আপুকে, মানে উনি অবিবাহিত। ইরফানের হঠাৎ মেজাজ গরম হলো। এমনিতেই বিকেল থেকে মাম্মাকে বোঝাতে বোঝাতে শ্বাস গরম হয়ে গিয়েছে। এখন প্রীতমের এই প্রশ্নের জবাবে বলল, ভাই ভালোবেসে ফেলেছে, ব্যাস আর কিচ্ছু চোখে দেখেনি। তুই দেখেছিলি? একেবারে আমার কলিজায় ধাবা বসিয়েছিলে। এখন দাদান কি করবে? তোর কাছে গিয়ে হাত কেটে ভালোবেসে পরীক্ষা দেবে? প্লিজ ঠান্ডা মাথায় ভাব। যদি তোর কাছে সম্পর্কে গ্রহণযোগ্য লাগে তবে তুই যেন বোঝাপড়া করতে সাহায্য কর। আবেগী হলো প্রীতম। সত্যি বলতে এমন ভালো একজন লোক তার আপুর জীবনে এসে তার আপুর সাদা কালো জীবনটা রাঙিয়ে দিবে, এটা ভাবলেও তো স্বর্গসুখ হচ্ছে প্রীতমের। কিন্তু মনে যে খুব দ্বিধা। তার আপু যদি কষ্ট পায়। শ্বাস ফেললো। সে বলল, ইরফান, আমার আপু আমার কাছে মায়ের মতো। আর কিছু বলতে পারলো না প্রীতম। ইরফান চেঁচিয়ে পড়ল, তো দাদান কি বাবার চোখে দেখিস? কর্তব যা আপুর কাছে, তাকে বোঝা। এদিকটা আমি ঈশি আর মঈন ভাইয়ের সামলাবো। কল কাটার পরেও চুপ করে প্রীতম বসে থাকে খানিক সময়। তারপর উঠে গিয়ে প্রেরণার দরজা ধাক্কালো। কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল প্রেরণা। উঠে দরজা খুলতে গিয়ে টের পেল তার শরীরটা দুর্বল। ভাইয়ের কণ্ঠ শুনে দরজা খুলে দাঁড়িয়ে রইল নিস্তেজ শরীরে। শুদ্ধকে ইনু খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে মিস জেনির কাছে। প্রেরণা চোখ তুলে না। প্রীতম ঢুকে দরজা ভেজিয়ে দিয়ে বলে, কাঁদছিলে? ছোট ভাই বোনের সামনে খুব একটা নড়বড়ে হয় না প্রেরণা। ও বরাবরই মনে করে ওর ভাই বোন দুটো সেই ছোট্টটি আছে, এখনো ওদের বুদ্ধিশুদ্ধি হয়নি। তাই প্রেরণা নিজের সমস্যাগুলো ওদের সাথে খুব একটা শেয়ার করে না। আজ প্রেরণা বিধ্বস্ত। ভাইয়ের মুখটা দেখে হঠাৎই বাবার কথা মনে পড়লো। নীরবে চোখের জল ফেলে থেমে থেমে বলল, আমি কি করব ভাই? বলতে বলতেই ডুকরে কেঁদে উঠে প্রেরণা। প্রীতম আপুকে আগলে নিল। 2 হাতে চোখের জল মুছিয়ে দীর্ঘক্ষণ শক্ত চিত্তের বড় বোনের মুখটা দেখে নরম গলায় বলল, তুমি ইহান ভাইয়াকে পছন্দ করো? প্রেরণা জবাব দিল না, তাকিয়ে রইল। প্রীতম বোনের মুখটা দেখে ভেতরটা পড়ে নেয়। ছটফটিয়ে উঠে প্রীতম 2 হাতে বোনের গাল দুটো চেপে ধরে বলে, গিল্টি ফিল হচ্ছে? প্রেরণার চোখের জল প্রীতমের হাতে লাগছে। প্রীতম আগাগোড়ায় জানতো তার বোন অসহায়, তবে এতটা অসহায় হতে প্রীতম এই প্রথম দেখলো বোনকে। হাত সরিয়ে আপুর মাথায় হাত রেখে বলল, আপু শোনো, তুমি পথে হাঁটছিলে, তোমার একটা জোর ছিল, একটা চাপট ছিল, তাকে বর করে তুমি হাঁটছিলে। হঠাৎ সেই জোরটা নাই হয়ে গেল এবং পরে তুমি জোর ছাড়া হাঁটলে আরও কিছুটা পথ। হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্ত হলে, ভীষণ ক্লান্ত হয়ে পড়লে। এটা তো তোমার অপরাধ না, কতক্ষণ একা হাঁটা যায়? তুমি একটু অপরাধ করনি,
একটুও না। শেষ বিকেলের কনে দেখা আলোয় লেকের ঘোলাটে জলে নিজের প্রতিচ্ছবি দেখতে দেখতে প্রেরণা উঠে দাঁড়ালো। আকাশে মেঘ করতে শুরু করেছে, পার্কে লোকসমাগম কমে যেতে শুরু করেছে। প্রেরণা সবাই দেখলো সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এখন শুদ্ধকে নিয়ে বেরোনো দরকার। আজ বহুদিন পর ছেলেকে নিয়ে বেরিয়েছে প্রেরণা একটু আলাদা সময় কাটাতে। শুদ্ধর দোলনায় চড়া হয়ে গেলে প্রেরণা ডাকলো ওকে। বাবা চলো বাড়ি যাব। উত্তেজিত শুদ্ধ মাথা নাড়ল। আরেকটা রাইড মাম্মা। ঠিক সেই সময় ফোঁটা ফোঁটা বৃষ্টি হতে শুরু করলো। পার্কে গুটি কয়েক বাচ্চা ও তাদের মা বাবারা ছুটতে ছুটতে ছাউনির নিচে চলে যায়। প্রেরণা দাঁড়িয়ে থাকে, বৃষ্টির মাঝে সে ভিজতে থাকে। শুদ্ধর মাথার উপর ছাউনি ছিল বিধায় সে ভিজছে না। ভাবুক দৃষ্টি প্রেরণার কাঁপলো হঠাৎ যখন টের পেল কেউ তার মাথার উপর ছাতা ধরেছে। প্রেরণা ঘাড় ঘোরালো, মানুষটাকে দেখে আবারও ঢোক গিলল। সেদিন রাতে না নিজে পেরেছে না পেরেছে প্রীতম। প্রেরণার মনের দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারেনি সে, আর হয়তো পারবেও না। অহেতুক অনুভূতির দড়ি টেনে লম্বা করে কী লাভ? কেটে দিয়ে ওপাশের মানুষটাকে স্পষ্ট করে দেওয়াই সমীচীন। একটা বড় ছাতার নিচে দাঁড়িয়ে আছে দুজন। প্রেরণা শ্বাস ফেলে বলল, কেউ ভিজছে দেখলেই তার ছাতা প্রয়োজন, এই কথা আপনাকে কে বলল ইহান? প্রেরণার ওই কথাটা শুনে ইহান ছাতাটা বন্ধ করে দিল। দুজনেই ভিজতে লাগলো ঝিরিঝিরি বৃষ্টিতে। ওপাশে শুদ্ধ হাত নেড়ে বলল, ইহান আঙ্কেল, এখানে খুব মজা। আল্লাহ মাফ করো। ইহান বিস্ময়ীভূত হয়ে তাকিয়ে আছে প্রেরণার হাতের দিকে। সে হাতে ইহানের পাঞ্জাবি খামচে ধরেছে। আকাশের বজ্রধ্বনি কিছুটা কমে এলে প্রেরণার যখন হুঁশ ফিরল, নিজের কাণ্ড দেখে গালি দিল নিজেকে। হাত সরিয়ে নিয়ে মুখটাও ঘুরিয়ে নিল। ইহান তখন বলল, ঠিক বলেছেন, কেউ বৃষ্টিতে ভিজতে দেখলেই যে তার ছাতা প্রয়োজন এমনটা কোথাও লেখা নেই। তবে কেউ বৃষ্টিতে একা ভেজা থেকে সাথে আরেকটা মানুষ হলে এমন ছোটোখাটো বজ্রপাতে ভয়টা একটু কম লাগে, তাই না? প্রেরণা মাথা নিচু করে নিল। ইহান মলিন হেসে বলল, পালাচ্ছিলেন? মৃদু শ্বাস ফেলে প্রেরণা জবাব দিল, এমনটা করার কোনো কারণ নেই, আমি তৈরিই ছিলাম আমার উত্তর নিয়ে। ইহানের উৎকণ্ঠা ওর অঙ্গভঙ্গিতে প্রকাশ পায় না। দুটো দিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থেকেছে। আজ প্রেরণার বাড়িতে গিয়ে ওকে না পেয়ে খোঁজ নিয়ে ছটফট করতে করতে এখানে এসেছে। সেসব কিছু বুঝতে না দিয়ে টানটান হয়ে দাঁড়িয়ে রইল ইহান। নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, বলুন আপনার উত্তর। প্রেরণা সরাসরি ইহানের চোখে চোখ রাখলো। এটা বোঝাতে তার মধ্যে কোনো লুকোচুরি নেই, জড়তা নেই, দুর্বলতা নেই, কিচ্ছুটি নেই। স্পষ্ট করে বলার চেষ্টা করে বলল, এটা হয় না, এটুকুই আমার উত্তর। বলেই শুদ্ধকে টেনে নিল ইহানের কোল থেকে প্রেরণা। ইহান চেয়ে রইল নির্নিমেষ। বলল, আপনি তো শর্ত মানলেন না প্রেরণা। কি শর্ত? বলেছিলাম উত্তর না হলে এমনভাবে বলবেন যাতে কখনো আমি হ্যাংলামি করার সুযোগ না পাই। বাঁচামো করছেন ইহান? ইহান তৎক্ষণাৎ জবাব দিল, আপনার মতো। প্রেরণা লোকটার সাথে কথায় জড়াবে না। সর্বোচ্চ সে যেটা করতে পারে সেটা হলো এড়িয়ে যাবে লোকটাকে। 1 দিন 2 দিন 3 দিন 10 দিনের মাথায় লোকটাও বুঝে যাবে। তবুও পারবে না প্রেরণা নিজের অন্তর্দ্বন্দ্বে এই লোকটার সাথে খারাপ ব্যবহার করতে, কখনো অসম্মান করতে। প্রেরণা শুদ্ধকে নিয়ে এগিয়ে যায় গটগট করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে থাকে ইহান। আজ প্রেরণার পিছু নেয় না সে, ওকে গাড়িতে উঠতেও বলে না। ঠোঁটে তার স্মিত হাসির রেখা অস্ফুটে বলে, আপনি ফেল, আপনার অ্যাক্টিং লেভেল খুবই জঘন্য। কাক ভেজা হয়ে বাড়িতে ফেরার পর থেকে ইহান চুপচাপ, তবে স্বাভাবিক তার আচরণবিধি। পার্টির ছেলেদের সাথে কফি খেতে খেতে দলীয় পরিকল্পনা সেরেছে ড্রয়িং রুমে বসে। বাড়ির সবাই আর চোখে ওকেই দেখে চলেছে তখন থেকে। ঋতু তার গোমরা মুখ নিয়ে এসে বড় জায়ের পাশে দাঁড়িয়ে ইনিবি নিয়ে বলল, কিছু বলছে না কেন তোমার ছেলে? ওই মেয়ে নাক ডলে দিয়েছে, তাই না? এখন তাকে বলো প্লিজ ওসব বাদ দিয়ে নিজের রাস্তা দেখতে। আলো চোখ পাকালো। থামবি তুই? থামলাম। মুখটা মলিন করে ঋতু দোতলায় উঠে। ছেলেটা বুঝলো না একটা অহেতুক অনুভূতিকে লাই দিল। বেশ হয়েছে, এখন কষ্টকে পাচ্ছে, মায়ের কথা তো শুনবি না। তবে শান্তিনীরের কেউই প্রেরণার ব্যাপারে ইহানের কাছে কিছু জানতে চাইছে না। সবার মধ্যে দ্বিধা কাজ করছে আসলে কিভাবে সরাসরি ওকে জিজ্ঞেস করা যায়। ইয়াসার মির্জার ইলহাম মির্জা বড় মেয়ের জামাইকে ধরলেন। মুইন শ্বশুরের আদেশে ডিউটির ফাঁকে কল করলো ইহানের কাছে, জানতে চাইল, প্রেরণা কিছু জানিয়েছে? না করে দিয়েছে। মানে এখন? ইহানের যেন কোনো উদ্বেগ নেই, ঠান্ডা গলায় বলে, যতটা দ্বিধা নিয়ে না বলেছে ততটা জোরালো হবে সম্মতি। সেদিনের অপেক্ষা করছি। মুইন দ্বিধাগ্রস্ত। তার শ্বশুরবাড়ির সবগুলো লোক দুর্বোধ্য তার কাছে। কল কেটেই জবাবটা বড়দের জানিয়ে বাড়ির জামাইয়ের দায়িত্ব পালন করে মুইন বইয়ের কাছে যায়। ইসি ততক্ষণে গ্রুপে ভিডিও চ্যাট করছে বাকিদের সাথে। দাদানের জন্য সবার মন খারাপ, ততটাই চাপা রাগ জমেছে প্রেরণা আপুর প্রতি। এভাবে তো
চলতে দিলে হয় না, তাই ঠিক করেছে তারা নিজেরাই কিছু একটা করবে। বাড়িতে ফিরে সেদিন সন্ধেটা চুপচাপ থেকেছে প্রেরণা। ইরফানের কল পেল হঠাৎ, সে লাগাতার কল করেই চলেছে ছেলেটা। তার পরপরই কল করছে ইসি, সেহা, মুইন ভাইও। প্রেরণা জানে সবার কি কাজ তার সাথে, কিন্তু এই ব্যাপারে প্রেরণা কারো মুখাপেক্ষী নয়। প্রেরণা আবেগী মেয়েটি হলেও আবেগে ভেসে যাওয়া সেই মেয়েটি নয়। চোখে জমা জল মুছে প্রেরণা ঘর গোছায়। তাকে অসহ্যকর পরিস্থিতি থেকে বেরোতে হবে। যত তাড়াতাড়ি বেরোতে পারবে ততই তার মঙ্গল। মঙ্গল ওই লোকটার, মঙ্গল সবার। আয়নার সামনে দাঁড়ায় প্রেরণা, নিজের ফ্যাকাশে মুখটা দেখে চেয়ে রয়। স্বস্তির বিষয় ও বাড়ি থেকে বড়রা এসে কিছু বলেনি তাকে। ভেবেছিল আর কেউ না হলেও ঋতু আন্টি এসে কৈফিয়ত চাইবে। আমার ছেলেকে ফাঁসালে কেন? প্রেরণা তো ফাঁসায়নি মানুষটাকে, সে তো চায়নি কেউ ফাঁসুক। কারো ওর মতো অভাজনের জন্যে ভালোবাসা আসুক, ভালোবাসা এনে ওকেও একটা স্বার্থপর মানুষ বানিয়ে দিক। ওয়াসিদ শরীফের ইউনিফর্মগুলো অনেক দিন পর আবারও বের করে গোছায় প্রেরণা। ইউনিফর্মগুলো ছুঁয়ে ছুঁয়ে চোখের পানি ফেলে। কি যে বিষাক্ত বেদনা সে জল! যে মেয়েটা কখনো প্রেরণা হয়নি সেই মেয়েটা বুঝবে না জ্বালা। হঠাৎ প্রেরণা ওয়াসিদের ইউনিফর্ম নিয়ে কান্নায় ভেঙে পড়ে। দুহাতে খামচে ধরে ইউনিফর্ম। গগন বিদানি চিৎকার দিয়ে হাউমাউ করে কাঁদে। বোবা যেন কথা বলার আপ্রাণ চেষ্টা করছে, তেমন করে বলে, আপনাদের দুজনের মধ্যে একজন একটু খারাপ হলে আমার জীবনে এই অসহনীয় যন্ত্রণা আসতো না। না আমি সংযম হারাতাম, আর না এইভাবে ফাঁসতাম আমি। আর না আমার যা যেত, না বেইমানি করার গ্লানি হতো, না জীবনে আরেকটা বার স্বর্গ সুখ হাতে পেয়েও নাচ হতে পারার যন্ত্রণা বুক পুড়তো আমার। শুধু একজন একটু খারাপ হতেন, একটু হতেন। ওর কান্না শুনে দরজার কাছে এসে দাঁড়ায় মিস জেনি। ভদ্রমহিলা প্রেরণার হাউমাউ করে বলা কথাগুলো বুঝতে পেরে কাঁদেন। প্রীতম এসে দাঁড়াতেই ফুপিয়ে ওঠেন সে, হাহাকার করে বলে, এক জীবনে এমন প্রেরণা যেন কোনো মেয়ের হতে না হয়। ঈশ্বর মেয়েটিকে শান্তি দিক, বুদ্ধি দিক এই পরিস্থিতি থেকে বেরোতে। আহারে, আমার বাচ্চাটা কি কষ্ট পাচ্ছে, ওকে সামলানোর কেউ নেই। প্রীতম তাকিয়ে দেখে শুধু আপুর ঘরের দরজা বন্ধ, আর শোনে আপুর চাপা ফোপানি। এটা আসলে প্রেরণার কাছে স্বস্তির বিষয় ছিল যে ও বাড়ি থেকে বড়রা কেউ তার কাছে জবাবদিহিতা চায়নি। নয়তো প্রেরণা টিকতে পারত না এই শহরে সম্ভবত। এমনিতেও এই অ্যাপার্টমেন্টটা বিক্রি করার প্রস্তুতি নিয়েছে সে, কাস্টমার রেডি। এর মাঝে যদি এই বিষয়টা নিয়ে প্রেরণা দু কথা শুনতো তবে হয়তো শহরটাই ছাড়তে হতো তাকে। তবে যে তার খুব কষ্ট হতো। হাজার হলেও প্রেরণা খুব লোভী। তার সন্তান সমতুল্য ভাই বোনদের সাথে বিচ্ছিন্নতা ঘটিয়ে দূরে সে যেতে পারবেই না। রাতে খুব স্বাভাবিক ভঙ্গিতে প্রেরণা ভাই আর ভাইয়ের বউয়ের সাথে ডিনার সেরে ঘরের দৌড় আটলো। ইনু প্রীতম আর চোখে প্রেরণাকে দেখছে। ও বাড়ি থেকে ও বাড়ির ছেলেমেয়েরা কিছুক্ষণ পর পর খোঁচাচ্ছে ইনু প্রীতমকে, প্রেরণাপুকে বোঝাও, প্রেরণাপুকে বোঝাও। কি করে বোঝাবে তারা? ভাঙাচোরে প্রেরণার কাছেই যেতে পারছে না ভয়ে। প্রেরণা শুদ্ধর বিছানা আলাদা করেছে, সপ্তাহখানেক হয়েছে। খালি বিছানায় যখন গা এলিয়ে দিল প্রেরণা, তখন তার ফোনে কল এলো শুদ্ধর ক্লাস টিচারের। বলল, আপা কি শুনছি, শুদ্ধ নাকি পিকনিকে অংশ নেবে না? প্রেরণা নিস্তেজ কণ্ঠে বলল, জি ঠিক শুনেছেন, আমার শরীরটা ভালো নেই আসলে। শরীর ভালো নেই এটা একটা বাহানা মাত্র। পিকনিকে সব বাচ্চার প্যারেন্টস আসে। প্রেরণা আর সামাজিক হতে চায় না তাদের সাথে। প্রেরণারা সামাজিক হলে লোকে গায়ে পড়া ভাবে, অপবাদ দেয়। প্রেরণা আর অপবাদ নিতে চায় না, লোকে অহংকারী ভাবলে ভাবুক। সকালে ঘুম থেকে উঠে প্রেরণা একটা চমক পেল আজ। প্রণমিতাকে কল করেছে। অনেক সময় পরে হাসি ফুটল প্রেরণার মুখে। ইদানিং বরের ভালোবাসায় আপুকে তো ভুলেই গিয়েছিল এই মেয়ে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে প্রণমী বলে উঠল, আপু তুমি কি আজ ব্যস্ত থাকবে? না তো, কেন? প্রণমী ইহানের প্রসঙ্গ টানলই না, যেন সে কিছুই জানে না এই ব্যাপারে। বলল, আজ আরফান মির্জা তোমাদের সবাইকে ট্রিট দিতে যাচ্ছে, তুমি থাকবে না? ট্রিট কেন? ওনার বেতন বাড়িয়ে দিয়েছে বড় বাবা, তাই। মাশাল্লাহ। হেসেই এইটুকু বলে প্রেরণা থামলো। এবার গলা জড়িয়ে এলো তার, আমতা আমতা করে বলল, আচ্ছা তোর ভাসুর থাকবেন? না তো, দাদান কোথায় গিয়েছে যেন, শহরের বাইরে দলের কাজে। কেন? স্বস্তির শ্বাস ফেললো প্রেরণা। বলল, এমনি আমি আসবো। মিটিং প্লেস কোথায় ইরফানকে জানিয়ে দিতে বলিস গ্রুপে। শুধু পিকনিকে যেতে পারবে না বলে মন খারাপ, ওর মনও ভালো হবে। দীর্ঘ সময় বোনের সাথে কথা বলার পর হঠাৎ প্রেরণা একটু থেমে জানতে চাইল, প্রণব? জি। ও বাড়ির বড়দের কি অবস্থা?
প্রণ অস্বস্তিতে পড়ল। তার জানা মতে আপুর প্রত্যাখ্যানে পড়ে বড় দাদান চুপ হয়ে গিয়েছে। এই নিয়ে বড়দের উৎকণ্ঠার শেষ নেই। এমনকি তার শাশুড়িকেও দেখেছে ইনিয়ে বিনিয়ে যাদের কাছে বলছে ইহানের সাথে আলাপ করার কথা। প্রেরণার বিষয়টা নিয়ে অবশ্য প্রণমীকে তার শাশুড়ি কিছুই বলেনি। প্রণমী মিনমিনে স্বরে বলল, সব ঠিকঠাক? ও আচ্ছা। প্রেরণা আবারও স্বস্তির শ্বাস ফেলে। বিষয়টা যত তাড়াতাড়ি ধামাচাপা পড়ে যাবে ততই ভালো। ওদিকে প্রণমী ফোনটা রাখতেই টের পেল দুটো শক্ত হাত তার কোমর চেপে ধরেছে। প্রণমী অস্ফুটে বলল, যা শিখিয়ে দিতে বলেছিলেন তাই বলেছি। এখন একটা কথা বলি। ওর ঘাড়ে নাক থেকে ইরফান আদুরে স্বরে বলল, বলো। উঠতে চাচ্ছেন কি আপনারা আসলে? আমাকে বললে হয় না? ওর নাক টিপে দিয়ে ইরফান জবাব দিল, এটা একটা কনফিডেন্সিয়াল মিশন। আমি দুলাভাইয়ের জায়গায় দাদানকে অন্তত ভাবতে পারছি না। বলতে গিয়ে প্রণমীর গলা কেঁপে উঠল। ভীষণ আবেগপ্রবণ মেয়েটির মলিন মুখটাতে ইরফান দৃষ্টি রেখে বলল, আমিও তো তোমার দুলাভাইয়ের জায়গায় দাদানকে বসাতে চাইছি না। আমার দাদান আলাদাভাবে রাজ করবে, যদি আপু চায়, যদি আপু আসলে চায়। আপু কি চায়? না বলল তো। জবাবে ইরফান এবারে কিছুই বলল না, শুধু মলিন হাসে। ওয়েস্ট ক্যাফেতে সবাই এক হয়েছে। আজ বহুদিন পর আবারও উই গ্রুপের সদস্যদের রিইউনিয়ন। শুদ্ধকে সব থেকে বেশি উৎফুল্ল দেখা যাচ্ছে। সেহা, উজ্জ্বল, মুইন, ইসির সাথে দেখা হবার পরে প্রেরণা স্বাভাবিকভাবেই কথা বলেছে, কোনো জড়তা না রেখে, যেন এই কদিন কিছুই হয়নি। ইহান তাজওয়ার মির্জা তাকে বিয়ের প্রস্তাব দেননি। গোপন মিশনে অংশ নিয়েছিল সবাই। প্রীতম রাজি ছিল না শুরুতে। আপু জানতে পারলে প্রথম থাপ্পড়টা সে যে খাবে সেটা তো সে জানে, কিন্তু ইরফানের সাথে পারেনি কেউ। আর ওদিকে ইনুর ইমোশনাল ব্ল্যাকমেল তো আছে। অগত্যা রাজি হয়ে এলো এখানে। খাওয়া দাওয়া শেষে যখন ইরফান বিল দিল তখন তার ফোনে একটা কল এলো। এটা তাদের পরিকল্পনা করা। কলটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলে ইরফান উঁচু গলায় বলল, দাদান কোথায় এখন? কিভাবে হলো এটা? বাকি সবাই খুব চিন্তিত হওয়ার ভান করলো, দৃষ্টি যদিও প্রেরণার মুখের দিকে। ওরা পড়তে চাইছে প্রেরণাকে, আজ ধরে ফেলতে চাইছে প্রেরণাকে। ইরফান হন্তদন্তে উঠে দাঁড়ালো, সবাইকে বলল, দাদানের অ্যাক্সিডেন্ট হয়েছে। ইনু মুখ চেপে কেঁদে ওঠার ভান করলো। ইসি কাঁদতে পারে না, তাই ছটফটিয়ে ওঠার ভান করলো। বাকি সবাই গম্ভীর। প্রেরণা হাঁসফাঁস করে উঠে বলল, মানে? জানতে চেয়ে গলা কাঁপলো তার। ইরফান তেরছা নজরে এক পলক তাকে দেখে জবাব না দিয়ে মুইনের দিকে ফিরে বলে, এক্ষুনি দাদানের পার্টি অফিস যেতে হবে। প্রেরণা আপু, আপনি সত্যকে নিয়ে বাড়ি যান, আমরা ওদিকে যাচ্ছি। উঠে দাঁড়ায় প্রেরণা কাপা স্বরে বলে, আমি বাড়ি যাব মানে? আর অর্ধেক কথা কেন বলছো? কি হয়েছে ওনার বলো না? সেইটা তো জানি না, সবে গেলে দেখতে পাবো। তো আমিও যাই। চাপা আকুলতা ঠিকরে বেরিয়ে যেতে চায় ওর কণ্ঠ থেকে। প্রেরণার নিজেকে লুকানোর সাধ্যি নেই। ইরফান ঠোঁট টিপে হাসলো। দারুণ একটা ঝটকা দিতে পেরেছে ভদ্রমহিলাকে। আজ তাদের পরিকল্পনা মোতাবেক বাকি কাজটা হয়ে গেলে কেল্লা ফতে। দুজনার ভাব করিয়ে আজই আংটি বদল সেরে ফেলার পরিকল্পনা করেছে তারা। সবাই যেন শোকে মূর্ছা যাচ্ছে এমন ভাব করলো। শুদ্ধ বারবার ইহান আঙ্কেলের কথা জানতে চাইছে প্রেরণার কাছে। প্রেরণা ছেলেটার মাথাটা বুকে চেপে রেখে চুপ করে রইল পুরোটা রাস্তা। ওর মাথায় অন্য চিন্তা এলোই না, শুধু লোকটার সুস্থতার প্রার্থনায় ছিল। একটা লোক, একটা অতি ভদ্র আর চমৎকার লোক। একা পথে ক্লান্ত প্রেরণা যাকে দেখে হঠাৎ থামলো, সংযম হারালো সেই লোক। সাদা পাঞ্জাবি পরনে সফেদ এক লোক। দৃশ্যপটে বেহায়ার মতো সুদর্শন মুখটা এনে প্রেরণা দৃষ্টি ঝাপসা করে গাড়ির জানালার বাইরে তাকিয়ে থাকে। ওই লোকটা সুস্থ থাকুক সর্বসময়। ওই ইহান তাজওয়ার মির্জা। ব্যক্তিত্বহীন প্রেরণার জীবনে হুট করে প্রেরণার অগোচরে স্থান নেওয়া দৃঢ় মানুষটা সুস্থ থাকুক। প্রেরণার জীবনে আর সুখ না আসুক, তবে তাকে একটা গোটা প্রেরণার জীবনে আসুক না আসুক, তবে তাকে একটা মানুষ সুখের আশ্বাস দিয়েছিল সাদা মনে। সেই মানুষটা সুস্থ থাকুক, আর ব্যক্তিত্বহীন প্রেরণা থাকুক তার ন্যাকামি নিয়ে। দ্বিতীয় পুরুষের প্রেমে পড়ে ওয়াসিদ শরীফের কাছে অকৃতজ্ঞ তো হয়েছেই, ওই লোকটাকে ফিরিয়ে দিয়ে তার কাছেও কঠিন নারী হয়ে থাকুক। প্রেরণা এমন নিঃসঙ্গই থাকুক। ইহান বিকেলে পার্টি অফিসে এসে ভীষণ অবাক হলো। দলের ছেলেগুলো অফিস সাজাচ্ছে ফুল দিয়ে। ইহান বিস্ময় নিয়ে জানতে চাইল, এসব কি? এসব কেন? ওরা যদিও সবটা জানে তবুও বলল, ইরফান সাজাতে বলেছে, তারা আসছে। তারা আসছে মানে? তাদের এখানে কি? আর ফুল দিয়ে তাদের কাজ কি? কাজ ঝাঁকালো অন্তর বলল, কি জানি। ইহান ফোন বের করে কাউকে কল করে পেল না, প্রত্যেকের ফোন বন্ধ। ঠিক তখনই পার্টি অফিসের সামনে গাড়ি থামার শব্দ পেল। আজ রেস্তোরাঁ বন্ধ, জায়গাটা ভীষণ নিরিবিলি। ইহান এগিয়ে গিয়ে থমকালো।
সবার সাথে উৎকণ্ঠিত ভঙ্গিতে ছুটতে ছুটতে গেট পেরোনো রমণীকে দেখে আরো বেশি থমকালো। জানালা থেকে দৃষ্টি সরিয়ে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গিয়ে অবাক হয়ে দরজা খুলে দিতে ইহান প্রেরণা মুখোমুখি হলো। দুজন দেখছে দুজনকে নিষ্পন্দন চোখে। লোকটার পা মাথায় সুস্থতা পরখ করে প্রেরণা হতবিহ্বল ভঙ্গিতে তাকায় আশেপাশে থাকা প্রত্যেকের দিকে। সবার মুখ চোখ স্বাভাবিক, এতক্ষণে নাটকের ভাবটা নেই। হতভম্ব প্রেরণা ইরফানকে কঠিন চোখে দেখে। ইরফানের ঠোঁটে বাঁকা হাসি। প্রেরণা শ্বাস ফেলে তাকায় মুইনের দিকে, তাকায় উজ্জ্বলের দিকে। যত রাজ্যের হতাশা এসে ভিড় করলো তার গলায়। মুইনকেই বলল, ওরা ছোট, আপনি আর উজ্জ্বল ভাই তো নন। এমন একটা ফালতু প্ল্যানে ওদের সাথ দিলেন আপনি মুইন ভাইয়া। বলতে গিয়ে প্রেরণার গলা কাঁপলো। ইহান তখনও দ্বিধান্বিত ভঙ্গিতে ভদ্রমহিলাকে দেখছিল। চার দেয়ালের মধ্যে যতটা ভঙ্গুর থাকে প্রেরণা, এখানে ততটাই শক্ত। মুইন আর উজ্জ্বল হঠাৎ হকচকালো। ওরা দুজন আদতে এসবে রাজি ছিল না। সবটাই ইরফানের বুদ্ধি, খামখেয়ালিপনা। প্রেরণার কথা নিজের দিকে টেনে জবাবটা দিল ইরফান। স্পষ্ট স্বরে বলল, ফালতু প্ল্যান, নাটক, এসব না করলে তো হবে না আপনার সাথে আপু। জোশিয়ান দেশে যতাচার। প্রেরণার রাগ উঠছে খুব। বিপদ আপদে হাত পা নেই। এমনিতেই লোকটা পলিটিশিয়ান, ঘাড়ের উপর বিপদ নিয়ে ঘুরে। এসব নিয়ে নাটক। তবে বলল না কিছু ইরফানকে। মানুষটা সুস্থ আছে, এটাই অনেক, এটাই স্বস্তির। ইরফান বলতে থাকলো, দাদানের কাছে এভাবে না আনলে তো আসতেন না আপু। আসতেন আপনি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।